এই রিয়াদ, রিয়াদ। শান্তিতে ঘুমিয়েছিলাম। সকালবেলা কার না ঘুমাতে ভালো লাগে, কিন্তু এই শান্তির ঘুমে ব্যাঘাত ঘটল মায়ের ডাকে। আমি ঘুম ঘুম চোখে মায়ের দিকে তাকালাম। উফ, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? দিলে তো শান্তির ঘুমটা নষ্ট করে। কি, আমি ঘুম নষ্ট করেছি তোর, নাকি তুই আমার ঘুম নষ্ট করেছিস? তোকে ডাকার জন্যই তো আমি নিজের ঘুম ভেঙে তোর কাছে আসলাম, আর এখন তুই আবার উল্টো আমাকেই দোষারোপ করছিস। হ্যাঁ, তাই বলে এত সকালে? অফিসে তো প্রতিদিন 9টায় যাই, আজকে 7টায় কেন ডাকছো? এই হারামজাদা, ভুলে যাওয়ার রোগে ধরেছে নাকি তোকে? গতকাল রাতেই তো বললি মা সকাল 8টায় অফিসে যেতে হবে, ডেকে দিও। আর 7টায় উঠে রেডি হতে হতেই তো 8টা বেজে যাবে। মায়ের কথা কানে আসতেই আমি লাফ দিয়ে বেড থেকে উঠলাম। আসলে তো আজকে অফিসে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আজকে অফিসে জরুরি মিটিং আছে, আর তাই বস তাড়াতাড়ি যেতে বলেছেন। কিন্তু আমার তা মনেই ছিল না। উফ আম্মু, আরও আগে জাগিয়ে দিবা তো। আমি আর কিছু না বলে সোজা ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। কিভাবে যে বাকি জীবন পার করবে আল্লাহ জানে। না, এবার বিয়ে করিয়ে একটা বউ আনতেই হবে, তবেই আমার শান্তি। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে সোজা চলে গেলাম অফিসে। ভেতরে ঢুকে ফোনটা বের করে দেখলাম কয়টা বাজে। আরও 10 মিনিট বাকি আছে। যাক বাবা, ঠিক সময় তাহলে পৌঁছাতে পারলাম, নয়তো আজকে বসের কাছ থেকে কিছুতেই ছাড় পেতাম না। দুপুরের মিটিং শেষ করে যে যার লাঞ্চ করছে, আমিও লাঞ্চ শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কাজে মনোযোগ দিলাম। তখনই বসের আগমন। বস আসতেই আমি দাঁড়িয়ে গেলাম। আরে আরে, দাঁড়াতে হবে না, বসো। জি বস, কোনো দরকার? হ্যাঁ। তো আমাকেই ডাকতেন, আমি যেতাম। সমস্যা নেই, সব সময় হুকুম দেওয়া ঠিক না, মাঝে মাঝে নিজেরও উঠে আসা উচিত। হা। আচ্ছা শোনো, আজকে বিকেলে তোমাকে একটু আমার সাথে যেতে হবে। আমি একটু অবাক হয়ে বললাম, কোথায় বস? সেটা না হয় তখনই বলবো, এখন কাজ করো, আমিও আমার কাজ শেষ করি। এই বলে বস চলে গেলেন। কি বললেন কিছুই বুঝতে পারলাম না। আসলে বস এমনই, সোজা সাপটা কিছু বলেন না, ঘুরিয়ে পেঁচিয়ে বলাটাই যেন ওনার স্বভাব। বিকেলের দিকে কাজ শেষ হতেই আমি বসের কেবিনে গেলাম। বস, আসবো? হ্যাঁ আসো। ভেতরে ঢুকে দেখি বস বসে বসে ফাইল দেখছেন। বসো। বস, আপনি না বলেছিলেন কোথায় যাবেন? হ্যাঁ যাব তো, 2 মিনিট, একটু বসো, ফাইলটা শেষ করে নেই। কিছুক্ষণ পর আমি আর বস বের হয়ে গাড়িতে উঠলাম। আমি কৌতূহল হয়ে আবারও জিজ্ঞেস করলাম, বস, আমরা কোথায় যাচ্ছি? ও হ্যাঁ, তোমাকে তো বলা হয়নি, আজকে আমার একমাত্র মেয়ে সারার জন্মদিন, তাই ওর জন্য কিছু গিফট আর কেক কিনবো। বাসায় ছোট একটা পার্টির আয়োজন করেছি, আর সেখানে তুমিও ইনভাইটেড। আমি আর কিছুই বললাম না। বসের মুখের ওপর না বলার সাহস আমার নেই। তারপর সব কিছু কেনাকাটা শেষ করে আমরা আবার গাড়িতে উঠলাম। আমি বসের মেয়ের জন্য উপহার হিসেবে কিছু চকলেট কিনলাম। বস অনেকবার নিষেধ করলেন, কিন্তু আমি শুনিনি। যতই হোক, খালি হাতে তো আর যাওয়া যায় না, কেমন দেখা যায়। অতঃপর কলিং বেল দিতেই বসের স্ত্রী এসে দরজা খুলে দিলেন। অনেক গেস্টই এসেছেন। আমি সবার সাথে হালকা কুশল বিনিময় করলাম। কিছুক্ষণ পর বসের মেয়ে সারা নিচে নেমে আসলো। সবাই সেদিকে তাকিয়ে আছে, সাথে আমিও। পরনে আকাশি রঙের শাড়ি, চুলে গাজরা, মুখে একেবারে হালকা মেকআপ। সত্যি বলতে অসম্ভব সুন্দর লাগছে তাকে। বসের মেয়ে যে এত সুন্দর হবে তা ভাবিনি। কোনো কিছুরই কমতি নেই। মনে হচ্ছে এক দেখাতেই ক্রাশ খেয়ে গেলাম। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। সারা নিচে নেমে এসে
সবার সাথে কথা বলতে লাগলো। একটু পর কেক কাটা শেষে সবাই সারাকে কেক খাইয়ে গিফট দিতে লাগলো। আমিও এগিয়ে গেলাম সেদিকে। তারপর চকলেটের প্যাকেটটা এগিয়ে দিয়ে বললাম, হ্যাপি বার্থডে সারা ম্যাডাম, এই ছোট্ট উপহারটা আপনার জন্য। সারা ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে, মুখে অহংকারের ছাপ স্পষ্ট। সে বসের দিকে তাকালো। আরে ও হচ্ছে রিয়াদ, আমাদের অফিসের ম্যানেজার। সারা একটু ভাব নিয়ে আমার হাত থেকে গিফটটা নিল। তারপর ছোট্ট করে বলল, থ্যাঙ্কস। তারপর সবার দেখা দেখি আমিও এক টুকরো কেক নিলাম সারাকে খাইয়ে দেওয়ার জন্য। আমি কেকটা তার মুখের সামনে নিতেই সে ঠাস করে আমার হাত থেকে কেকটা ফেলে দিল। আমি অবাক হয়ে গেলাম, সেই সাথে সবার নজরেই এই দিকে। সারা কর্কশ গলায় বলল, আপনার সাহস তো কম না? কে হন আপনি আমায়? সামান্য একজন কর্মচারী হয়ে আমাকে কেক খাওয়াতে চাচ্ছেন? কিছু বলছি না বলে কি একদম মাথায় উঠে যাবেন? এজন্যই বলি, মানুষকে বেশি লাই দিলে একেবারে মাথায় উঠে যায়। আমি অবাক হয়ে কথাগুলো শুনছিলাম। চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সবাই এদিকে তাকিয়ে আছে আর একে অপরের সাথে কানাঘুষা করছে। সারা, মা, এসব কি বলছিস তুই? আর এসব বেয়াদবি কি আমি তোকে শিখিয়েছি? বিয়াদবি মানে? সে কোন আক্কেলে এই কাজটা করেছে? সামান্য কমন সেন্সটুকুও কি নেই যে কাকে কিভাবে সম্মান দিতে হবে? সামান্য কেক খাওয়াতে গেলে কি এমন ক্ষতি? সেও তো একজন গেস্ট। গেস্ট? কে ইনভাইট করেছে? আমি তো করিনি। আমি করেছি। ভুল, তুমি ইনভাইট করনি, বরং সে কাজ করেছে আর সেই হিসেবে বাসায় আসা। ফাইন, আসতেই পারে, খাওয়া দাওয়া করুক, থাকুক, আমার এসবে কোনো সমস্যা নেই। বাট কোন সাহসে আমাকে কেক খাওয়াতে আসে? সারা, এসব কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমি কি এই শিক্ষা দিয়েছি তোকে? বস প্লিজ থামুন, ম্যামের কোনো দোষ নেই। উনি তো ঠিকই বলেছেন। ম্যাম শুধু আমাকে আমার অবস্থানটা বুঝিয়েছেন, যেটা আমি ভুলে গিয়েছিলাম। আসলে সবাই ম্যামকে কেক খাইয়ে দিচ্ছিল, আর তাই ফর্মালিটিস হিসেবে আমিও। সরি ম্যাম, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। বস আসি, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই যেতে হবে। এই বলে আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। কষ্টে ভেতরটা ফেটে যাচ্ছে। সবাই তাকিয়েছিল আমার দিকে। কতটা লজ্জার বিষয়। আজ 4 বছর এই অফিসে কাজ করি। ধীরে ধীরে এই পর্যন্ত এসেছি শুধুমাত্র আমার পরিশ্রমের কারণে। এই অফিসে সবসময় নিজের মনে করে কাজ করেছি। বসও সবসময় আমাকে স্নেহ করেছেন, কিন্তু বসের মেয়ের থেকে এসব আশা করিনি। কি এমন দোষ করেছি আমি? সামান্য কেক খাওয়ানোটা কি অপরাধ? এত অহংকার কেন? কর্মচারী বলে কি আমি মানুষ না? আর আমি তো আমার যোগ্যতা দিয়েই কাজ করি, কারো পা চেটে না। এসব ভাবতে ভাবতে বাসায় এলাম। আমার এই অবস্থা দেখে মা বলে উঠলেন, কী রে রিয়াদ, তোকে আজ এমন লাগছে কেন? মুখটা এত শুকনো। এমনি মা, অফিসে অনেক কাজ ছিল তাই। আজ এত দেরি কেন? বসের সাথে একটা জায়গায় গিয়েছিলাম, আর আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তোমরা খেয়ে নাও। আর কিছু না বলে রুমে চলে আসলাম। এসেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন যথারীতি অফিসে গেলাম। কি আর করব, যেতে তো হবেই। চাকরি না করেও তো উপায় নেই। আর এখন ছেড়ে দিলে হুটহাট চাকরি পাওয়া এত সহজ না। বসে বসে ফাইল চেক করছিলাম, এমন সময় পিয়ন এসে বলল বস নাকি আমাকে ডেকেছেন। আমি ফাইলগুলো রেখে স্বাভাবিকভাবেই বসের কেবিনে গেলাম। বস আসবো? হ্যাঁ রিয়াদ, আসো। জি বস, ডেকেছেন? হ্যাঁ, এখানে বসো। আমি চেয়ারে বসলাম। বস কিছুক্ষণ চুপ থেকে মলিন কণ্ঠে বললেন, আসলে রিয়াদ, আমি কোন মুখে যে তোমার সাথে কথা বলবো বুঝতে পারছি না। আসলে গতকালকের ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত রিয়াদ। আরে সমস্যা নেই বস, আমি কিছু মনে করিনি। না রিয়াদ, তা হয় না।
আমি নিজে তোমাকে ইনভাইট করেছি আর তুমি আমার কথাতেই গিয়েছো, আর তারপর এভাবে অপমানিত হয়েছো, এমনকি কিছু না খেয়ে আমার বাসা থেকে চলে এসেছো। আসলে কি আর বলবো, একমাত্র মেয়ে, তাই ছোটবেলা থেকেই আদরে আদরে বড় করেছি। যাওয়ার আগে সব সময় সব কিছু দিয়েছি, কিন্তু ভালো শিক্ষাটা হয়তো দিতে পারিনি। কার সাথে কিভাবে কথা বলতে হবে সেসব শেখাতে পারিনি। সবই আমার আল্লাদের জন্য। তুমি প্লিজ মনে কিছু নিও না রিয়াদ, আমার দিকে তাকিয়ে ভুলে যাও। আরে বস, এভাবে কেন বলছেন? আমি সত্যি কিছু মনে করিনি। ছোট মানুষ, না বুঝে বলেছে। আমি এসবে কিছু মনে করিনি। তোমার মতো মানুষ হয় না রিয়াদ। আচ্ছা বস, আর কিছু বলার থাকলে বলেন, অনেক কাজ পড়ে আছে। না, আর কিছু বলার নেই। তাহলে উঠি। আচ্ছা যাও। তারপর আমি আমার ডেস্কে চলে আসলাম, মনোযোগ দিয়ে সব কাজ কমপ্লিট করতে লাগলাম। কিছুদিন পর অফিসের কাজ শেষে আমি বাইরে বের হলাম। খুব ক্লান্ত লাগছিল, তাই ভাবলাম এক কাপ কফি খাওয়া যাক। অফিসের পাশেই একটা কফি শপ আছে। আমি সেখানে গিয়ে এক কাপ কফি অর্ডার করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ এক অপরিচিত মুখ সামনে পড়ল। সারা। সে এক কোণে দাঁড়িয়ে আছে, হাতে কফির কাপ, চোখে আগের মতো অহংকার, ঠোঁটের কোণে ছোট্ট হাসি। হঠাৎ যেন থমকে গেলাম। মনে হলো এই মুহূর্তটাও আমার জন্য অস্বস্তিকর হতে যাচ্ছে। মনে হচ্ছিল হঠাৎ এমন অবস্থায় দাঁড়ানো বেশ কঠিন। তখনই সারা আমার দিকে এসে বলে উঠল, এ কি, আপনি রিয়াদ না? জি। আপনি এখানে কেন? কফি খেতে এসেছি। কফি খেতে? তাও কাজ ফেলে রেখে? এজন্যই বুঝি আপনাকে স্যালারি দেওয়া হয়? আমি আমার কাজ শেষ করেই এসেছি এবং অফিস টাইমও শেষ। আপনার কি মনে হয় আমি কিছু বুঝি না? আমাকে দেখেই আপনি ভেতরে এসেছেন। আপনি এভাবে এসে আমার সামনে দাঁড়াবেন আর আমি সহজভাবে মেনে নেব? এখানে মানা বা না মানার মতো কি আছে? আমি তো শুধু কফি খেতে এসেছি, খেয়ে আবার চলে যাব। আর আমি আপনাকে দেখে আসিনি, আসার পরেই আপনাকে দেখেছি। আর এইটা কফি শপ, সবাই আসতে পারে। তাই নাকি? হা, আচ্ছা, আপনার কি মনে হয় না যে আপনার আগে কিছু শেখা দরকার? মানে? মানে আপনি কোথায় নিজেকে রাখবেন, কিভাবে কার সাথে কথা বলবেন, সামান্য সম্মানটুকুও কিভাবে দিতে হয় তাও জানেন না। আপনি উল্টাপাল্টা এসব কেন বলছেন? আমি শুধু শুধু কি? আপনি কি বুঝতে পারছেন না আপনি একজন কর্মচারী আর আমি বসের মেয়ে, মানে বসই। ঠিক আছে, মনে রাখবো। আমি আর কোনো ঝামেলা চাই না। মনে রাখবেন, আমি নিজের নিয়ম মেনে চলি এবং কেউ যদি আমার সীমারেখা লঙ্ঘন করে তার জন্য জবাব দিতে হয়। সেই দিনের মতো ভুল আবার করলে মনে রাখবেন আমি সহজভাবে কিছু মেনে নেব না। আমি মাথা নিচু করে চুপ রইলাম। মনে হচ্ছিল সেদিনের লজ্জা আবার ফিরে এসেছে। আমি বাইরে বের হয়ে এলাম কফি না খেয়েই। মনে হচ্ছিল সারার সঙ্গে প্রতিটি দেখায় আমার জন্য অগ্নি পরীক্ষা। সারার চোখের আগুন, কথার তীক্ষ্ণতা বারবার চোখের সামনে ভাসছে। কেটে গেল 2 মাস। এই 2 মাসে সারার সাথে আর দেখা হয়নি। আমিও চাইনি দেখা হোক। একদিন বিকেলে বাজার করে বাসায় ফিরছিলাম। হঠাৎ দেখি রাস্তায় অনেক ভিড়। এগিয়ে গিয়ে শুনে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা বাস নাকি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে। আমি এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম। মানুষটাকে দেখে তো আমার চোখ ছানা বড়া হয়ে গেল। এ তো অফিসের বস, রক্তাক্ত হয়ে পড়ে আছেন। আমি তাড়াতাড়ি করে একটা সিএনজি ডাকলাম। তারপর নিয়ে ছুটলাম হাসপাতালে। ডাক্তার চিকিৎসা করতে লাগলো। আমি এর ভেতরে বসের বাসায় ফোন করে জানালাম বসের অ্যাক্সিডেন্টের কথা। একটু পর ডাক্তার এসে বলল আর্জেন্ট ও পজিটিভ রক্ত লাগবে। রোগীর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষয় হয়েছে। আমি ভাবলাম আমার নিজের রক্তই তো ও পজিটিভ, তাই আর দেরি না করে 1 ব্যাগ রক্ত দিলাম। কিছুক্ষণ পর বসের স্ত্রী এবং সারা আসলো। তারা এসে একের পর এক প্রশ্ন করতে লাগলো।
আমি কোনটা রেখে কি বলবো কিছুই বুঝতে পারছি না। একে তো রক্ত দিয়েছি, শরীরটা কেমন লাগছে। ওনাদের ভাষ্যমতে আমি কেন এই হাসপাতালে নিয়ে আসলাম, আরও তো ভালো হাসপাতাল আছে। তখনই ডাক্তার বের হয়ে এসব শুনে বলতে লাগলেন, আদৌ ভালো হাসপাতালে নিতে গেলে আদৌ সময় লাগতো, কিন্তু এত সময় ওনার কাছে ছিল না। আঘাত অনেক গুরুতর এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই আরেকটু দেরি হলে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারতো। আর আপনারা ওনাকে কথা শোনাচ্ছেন? আরে ইনি যদি ঠিক সময়ে হাসপাতালে নিয়ে না আসতেন এবং রক্ত না দিতেন, তাহলে আপনাদের রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়তো। তাই উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করুন, এই যাত্রায় তিনি বেঁচে গেছেন। এসব বলে ডাক্তার চলে গেলেন। একটু পর সবাই কেবিনে প্রবেশ করলাম। বস আমাকে দেখে কান্না শুরু করে দিলেন। আমার হাত ধরে বলতে লাগলেন, তুমি না থাকলে আজ আমার কি হতো রিয়াদ? তখনই পাশ থেকে বসের স্ত্রী বলে উঠলেন, আমাদের ক্ষমা করে দিও বাবা, না বুঝে উল্টোপাল্টা বলে ফেলেছি। আসলে তখন মাথা ঠিক ছিল না। সত্যি তুমি না থাকলে যে আজ কি হতো। তোমার এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না বাবা। আমাদের ছেলে নেই, কিন্তু তুমি আমাদের ছেলের থেকেও বেশি করেছো। এসব কি বলছেন আপনারা? প্লিজ এভাবে বলবেন না, এটা আমার দায়িত্ব। আর আমি তো আপনাদের ছেলের মতোই, তাই এসব বলে আর লজ্জা দেবেন না। আর বসের দিকে খেয়াল রাখবেন। এই কয়দিন অফিসে আসার দরকার নেই, আমি সবটা সামলে নেব। আর হিসাব নিকাশ যা আছে পরে বুঝিয়ে দিব। তোমাকে হিসাব নিকাশ বোঝাতে হবে না রিয়াদ, তোমার উপর আমার অনেক বিশ্বাস আছে। এত বছরের মাঝে আমি কোনোদিন তোমার মাঝে অবিশ্বাসের মতো কোনো কিছু পাইনি। সারা বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু আমি একবারও সেদিকে তাকালাম না। তারপর আমি বের হয়ে কিছু ওষুধপত্র কিনে দিয়ে আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। কেটে গেল আরও 15 দিন। বস আগের থেকে অনেকটাই সুস্থ। এতদিন পরে বস আবারও অফিসে আসবেন, তাই ওনাকে স্বাগতম জানাতে কিছু আয়োজন করা হলো। বস আসলেন, সাথে ওনার মেয়ে সারাও। সারাকে দেখে আমি আবার ঘাবড়ে যাই। আবার না জানি সবার সামনে কি বলে বসে। সবার সামনে কিছু হলে আর অফিসে আসতে পারবো না লজ্জায়। পুরোটা দিন সারা অফিসেই থেকেছে বসের সাথে। বস অনেকবার বলেছেন চলে যেতে, কিন্তু সে নাকি একা ফেলে যাবে না, যেহেতু সবেমাত্র সুস্থ হয়ে এসেছেন। কাজের জন্য অনেকবার আমাকে বসের কেবিনে যেতে হলো, কিন্তু আমি একবারও সারার দিকে তাকালাম না। সারা বারবার আমার ডেস্কের আশেপাশে ঘুরঘুর করলো, কিন্তু আমি পাত্তা না দিয়ে নিজের কাজ করতে লাগলাম। বলা তো যায় না কখন কি করে বসে। সারাটা দিন কাটলো, কিন্তু সারা কিছুই বলল না। একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সারাদিন একটা ভয়ের মধ্যে ছিলাম। এইভাবে পরপর 3 দিন সারা অফিসে আসলো, কিন্তু একটা শব্দও করলো না। আমি বেশ অবাকই হলাম। অফিসে সে বারবার আমার দিকে আর চোখে তাকিয়ে থাকতো, সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। কেটে গেল আরও 1 মাস। বস এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। আমাদের অফিসও আগের থেকে আরও ভালো পজিশনে গেল। একদিন বস এসে বলতে লাগলেন, আচ্ছা রিয়াদ, তোমার বাসায় কে কে আছেন? জি, আমি আর বাবা মা। ওহ আচ্ছা, বলছিলাম আজ বিকালে আমি এবং তোমার ম্যাডাম তোমাদের বাসায় যাব। বসের মুখে এমন কথা শুনে আমি একটু অবাকই হলাম। হওয়ারই কথা, কোনো বস যদি এসে এমন কথা বলে সবাই একটু অবাক বা চমকে যাবে। আমি মুখে হাসি এনে বললাম, নিশ্চয়ই, বাবা মা অনেক খুশি হবেন। ঠিক আছে, তাহলে বিকেলে যাব। তুমি থেকো কিন্তু, আর বাসার অ্যাড্রেসটা আমাকে মেসেজ করে পাঠিয়ে দিও। জি আচ্ছা। ওনারা বাসায় আসবেন বলে আমি একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম। মাকে বলতেই উনিও অনেক খুশি হলেন। তারপর অনেক রকমের রান্নাবান্না করা হলো ওনাদের জন্য। প্রথমবার আসছেন বাসায়, তাও আবার বস। আপ্যায়নে কোনো ত্রুটি রাখলে কি হয়?
বিকেলে ওনারা আসলেন। আমি দরজা খুলে অনেক অবাক হলাম। ওনাদের সাথে সারাও এসেছে, যেটা আমি কখনোই আশা করিনি। সারার মতো এমন অহংকারী আর দিমাগি মেয়ে এসেছে আমার বাসায়। আমি স্বাভাবিক হয়ে ওনাদের ভেতরে নিয়ে আসলাম। তারপর পরিচয় করিয়ে দিলাম বাবা মায়ের সঙ্গে। সারা বাবা মাকে পা ছুঁয়ে সালাম করলো, যা দেখে আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। তাও কিছু বললাম না। খাওয়া দাওয়া শেষে সবাই গল্প করছেন। এমন সময় বস বলে উঠলেন, আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে দেখা করা, সেই সাথে আরেকটা বিষয়ও আছে। মা বললেন, জি স্যার বলুন। প্লিজ আপা, এসব স্যারটার বলবেন না। আমি তো আপনার ভাইয়ের মতোই, ভাই বলে ডাকলেই বেশি খুশি হব। আচ্ছা ভাইজান বলেন। দেখুন আপা, আপনারা জানেন কিনা জানি না, কিন্তু রিয়াদ জানে আমি তাকে কোন নজরে দেখি। সে হয়তো আমার অফিসে জব করে, কিন্তু আমি কখনোই তাকে সেই নজরে দেখিনি। সবসময় আমার পরিবারের একজন সদস্য হিসেবেই দেখে এসেছি। সেই সাথে রিয়াদও আমাকে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করে। ওর মতো ভালো ছেলে আমি আর দুটো দেখিনি। যেমন ভালো, তেমনই নম্র, ভদ্র। শুনে ভালো লাগলো। দোয়া করবেন ভাইজান, সে যেন আরো বড় হতে পারে। দোয়া তো সবসময় করি। আমার ছেলে নেই, রিয়াদকে আমি আমার ছেলের নজরেই দেখি। তাই আজকে একটা আবদার নিয়ে এসেছি আপনাদের কাছে, আশা করি ফিরিয়ে দিবেন না। আমি বাবা মা সবাই একটু অবাক হলাম। জি ভাইজান বলেন কি আবদার, সামর্থ্য থাকলে অবশ্যই রাখবো। হাহা, আমি সামর্থ্যের বাহিরে কিছুই চাইব না আপা। আসলে আমি আমার একমাত্র মেয়ে সারার জন্য আপনাদের রিয়াদকে চাইতে এসেছি। বসের মুখে এমন কথা শুনে আমি যেন 440 ভোল্টের শক খেলাম। বড় বড় চোখ করে তাকালাম ওনাদের দিকে। বাবা মাও অবাক হলেন। এসব কি বলছেন ভাইজান, তা কি করে হয়? কেন আপা, আমার মেয়ে কি দেখতে খারাপ? পছন্দ না হলে সরাসরি বলেন, আমরা কিছু মনে করব না। না না ভাইজান, এসব কি বলছেন? সারা মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর, ওর মতো মেয়ে হয় না, ভারী মিষ্টি দেখতে। কিন্তু আপনি যা বলছেন তা কি করে হয়? দেখুন আপা, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। দেখুন আপা, টাকা পয়সাই জীবনের আসল সুখ না, এর বাহিরেও অনেক কিছু প্রয়োজন আছে। আর রিয়াদকে আমি অনেক পছন্দ করি, সেই সাথে আমার মেয়ে সারাও। বসের মুখে এই কথা শুনে আমি সারার দিকে তাকালাম। সে নিচের দিকে তাকিয়ে আছে। এটা কি শুনছি আমি? যে মেয়ে আমাকে 2 চোখে দেখতে পারে না, সে আবার আমাকে পছন্দ করে? আমি কি বলবো ভাইজান, রিয়াদ যা বলে তাই হবে, ওর মতামতটাও তো জানা জরুরি। আমি এবার বলে উঠলাম, বস, এতক্ষণ আপনার সব কথাই শুনলাম। আমি মন থেকে আপনাকে শ্রদ্ধা করি এবং করে যাব, কিন্তু আপনি যা বলছেন তা সম্ভব না। আমি জানি রিয়াদ তুমি কেন এমন বলছো। দেখো, সেদিন এবং এরপরের সব ঘটনাই সারা আমাকে বলেছে। আমি মানি সে অন্যায় করেছে এবং সেসবের জন্য আমরা অনুতপ্ত। কিন্তু বিশ্বাস করো, আমার মেয়েটা এমনিতে অনেক ভালো। হয়তো একটু অহংকারী ছিল, কিন্তু বিশ্বাস করো, এখন সে আর আগের সারা নেই, অনেক বদলে গিয়েছে। দেখুন বস, আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। যার যেমন ইচ্ছে সে তেমনভাবে চলতে পারে, এতে আমার কিছু বলার অধিকার নেই। কিন্তু আপনি যা বলছেন তা কখনোই মানা সম্ভব না। এতে যদি মনে করেন আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিবেন, আমার কোনো আপত্তি নেই। তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিব? আমি এখানে ফায়দা লুটতে আসিনি রিয়াদ, এসেছি আমার মেয়ের ভালোবাসা নিয়ে। এবার সারা বলে উঠল, রিয়াদ, আমি আমার ব্যবহারের জন্য অনুতপ্ত। আমি জানি আমি অনেক বাজে ব্যবহার করেছি আপনার সাথে।
আমি তখন বুঝিনি এসব, একটা ভুলের মাঝে ছিলাম। কিন্তু ধীরে ধীরে সেই ভুল ভাঙতে থাকে, এবং তা আপনাকে দেখে। বিশ্বাস করুন, আমি এতটাও খারাপ নই। সবার আহ্লাদে বিগড়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি কি ভুল করেছি। বিশ্বাস করুন, এসব সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। আমি ধীরে ধীরে আপনার প্রতি দুর্বল হয়ে গেছি, আর এই দুর্বলতাই আমাকে বদলাতে বাধ্য করেছে। আমি আপনাকে ভালোবাসি রিয়াদ। ভালোবাসেন? আর ইউ সিরিয়াস? বিশ্বাস করুন, আমার অনুভূতি মিথ্যা না। আমি বুঝতে পেরেছি অহংকার পতনের কারণ হয়। প্লিজ আমাকে ক্ষমা করুন, আর আমার ভালোবাসাকে গ্রহণ করুন। দেখুন ম্যাম, এসব সম্ভব না। রিয়াদ, প্লিজ আমাদের ফিরিয়ে দিও না। অনেক আশা নিয়ে এসেছি শুধুমাত্র সারার জন্য। সে তোমাকে সত্যিই ভালোবাসে। বস, বুঝার। রিয়াদ, আমি মায়ের দিকে তাকালাম। কারো অতীত নিয়ে পড়ে থাকা ঠিক না। আর সে তো তার ভুলের জন্য অনুতপ্ত এবং ক্ষমাও চাচ্ছে। তাহলে কেন এমন করছিস? মানুষকে কি একটা সুযোগ দেওয়া যায় না? তোদের মাঝে কি হয়েছে না হয়েছে আমি জানি না, আর জানতেও চাই না, কিন্তু তোর ওকে একটা সুযোগ দেওয়া উচিত। সবাই এভাবে বলছে, তুই তো বলিস বস আমাকে অনেক স্নেহ করেন, তাহলে তুই কিভাবে ওনাদের মুখের ওপর এভাবে ফিরিয়ে দিচ্ছিস? ঠিক আপা, সারাকে একটা সুযোগ দাও রিয়াদ। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, সারা আর এমন কিছু করবে না। সে সত্যি আর আগের মতো নেই। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। সারার দিকে তাকালাম। সে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার এই তাকানোটা আমার বুক চিরে এফোর ওফোর করে দিল। মুহূর্তেই আমার মন শান্ত হয়ে গেল। সত্যি বলতে আমি নিজেও প্রেমে পড়েছিলাম সারার, যেদিন ওকে প্রথম দেখেছিলাম, কিন্তু পরে ওর কর্মকাণ্ডে এসব নিয়ে আর ভাবিনি। আমার কি একটা সুযোগ দেওয়া উচিত? নেই না একটা রিস্ক, হোক ক্ষতি, কিন্তু নিজের পছন্দকে তো পাবো। প্লিজ আমাকে একটাবার সুযোগ দিন। কথা দিচ্ছি, কখনো অভিযোগ করার সুযোগ দিব না। ঠিক আছে, দিলাম একটা সুযোগ। সাথে সাথে সবার মুখে হাসি ফুটে উঠল, সেই সাথে ওর চোখে পানি। তাহলে বিয়ের দিন তারিখ? যত তাড়াতাড়ি পারুন করুন। আমি আর এই ছেলের জ্বালা যন্ত্রণা নিতে পারবো না। হাঁপিয়ে গেছি আমি। অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছি বিয়ে করাবো। রিয়াদকেও বলেছি, কিন্তু সে পাত্তা দেয়নি। আপনারা এসে আমাকে উদ্ধার করলেন। এবার থেকে সারা মা, তুমি সামলিও এই হতচ্ছাড়াকে। সারা ভীষণ লজ্জা পেল, সেই সাথে আমিও। আমি নিজের রুমে চলে গেলাম, আর সারা বেরিয়ে গাড়ি দিয়ে নিজের বাসায়। আমাদের এই কর্মকাণ্ডে সবাই হাসাহাসি করতে লাগলো। তারপর বিয়ের দিন তারিখ ঠিক করে বিয়ে সম্পূর্ণ হলো। বাসর ঘরে ঢুকতেই দেখি সারা বিছানায় বসে আছে। আমি ধীরে ধীরে তার দিকে এগোলাম। সে ঘোমটা দিয়েই বসে আছে। আমি ঘোমটাটা সরালাম। সারা নিচের দিকে তাকিয়ে আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমায়। সত্যি? হুম। এত দেরি করলেন কেন আসতে? জানেন আমি এতক্ষণ ধরে বসে আছি এসব পড়ে। আসলে বাহিরে সবার সাথে আড্ডা দেওয়ায় ব্যস্ত ছিলাম। আপনার ফোন কোথায়? পকেটে। বের করুন। কেন? আগে বের করুন। আমি পকেট থেকে ফোনটা বের করলাম। এখন আমাকে সুন্দর করে ছবি তুলে দিন। কি ছবি এখন? হ্যাঁ। বিয়েতে তো অনেক ছবি তোলা হয়েছে। আহা, সেসব তো ফটোগ্রাফাররা তুলেছে। সেই ছবি পেতে অনেক দেরি। এদিকে আমাকে স্টোরি দিয়ে সবাইকে জানাতে হবে না আমার বিয়ে হয়েছে। অনেকেই জানে না, বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেলদের। ওদেরকে দেখাতে হবে না। নিন, তাড়াতাড়ি ছবি তুলুন। আমি বেশ অবাক হলাম। এ কাকে বিয়ে করলাম? আমি তো শুনেছি বিয়ের পর বাসরাতে মেয়েরা লজ্জায় কথাই বলতে পারে না, আর এই মেয়ে তো দেখছি অনেক ডেঞ্জারাস। কি হলো? হাবার মতো দাঁড়িয়ে কি ভাবছেন?
আমি ইচ্ছে মতো ছবি তুলে দিতে লাগলাম, আর সারা পোজ দিতে লাগলো। বলা তো যায় না আবার কি করে বসাই মেয়ে, এর থেকে ভালো ছবি তুলে দেই। অতপর বিবাহিত জীবনের কেটে গেল 1 মাস। সারা আসলেই আর আগের মতো নেই, আগের থেকে অনেক বদলেছে। সে বাবা মায়ের অনেক খেয়াল রাখে, যেটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। মনে হচ্ছে হারিনি, জিতেই গেছি। আসলে সবাই চিরকাল এক থাকে না, তাই মাঝে মাঝে কাউকে একটা সুযোগ দেওয়া উচিত। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। তো এরকম আরও নিয়মিত ভালোবাসার গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আর গল্পটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের গল্পটি কেমন হয়েছে। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর যারা আমাদের আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ।